এই মানুষটাকে এই হিলের মধ্যে থাকে, অটোমেটিক টানি নিয়ে আই। মানে সেই জিনিসপত্র ফেলতে গেছিল, হ্যাঁ, তাই এই ফাঁকটা টেনে নিয়েছিল অটোমেটিক। হুম, মানে পাহাড়ের গুহা তাকে অটোমেটিক টেনে অটোমেটিক নিয়েছিল। টানি। তবে কতদিন পরে বের হয়েছে? তারপরে 100 বছর হয়েছে, সবে 100 বছর হয়েছে। 102 বছর, 102 বছর বয়স এই দাদু। হ্যাঁ। ওইগুলা আচ্ছা, বাঘের পায়ের ছাপ, হ্যাঁ, পায়ের যে এত বড় বাঘের পায়ের ছাপ কি হয়? কারণ আমি বাঘের পায়ের ছাপের কথা বলছি এইটা, তাই তো? এইটা এইটা এইটা। আচ্ছা, উপরেও আরো রয়েছে। কিছু আছিল, এই যে মন্দিরটা বনা। হ্যাঁ। এই যে পর্বতের যে দেবতা, অদৃশ্য অলৌকিক দেবতা দান গ্রহণ করে নেন, এইরকমই বিশ্বাস পুরোপুরি মায়াং গ্রামবাসী। তো অনেক দূর হেঁটে আসার পর একটা গ্রাম পড়েছে, এটাও মায়াংয়ের মধ্যেই পড়ে এই গ্রামটা। তবে ওই প্রবীণ সুইকিয়া যিনি, তার বাড়ি পার করে 5-6টা বাড়ি, মানে ওই এরিয়ায় মোটামুটি 20-25টা বাড়ি রয়েছে। তারপর এরকম 1-2 কিলোমিটার পুরো ফাঁকা, তারপরে এসে আর এখানে কয়েকটা বাড়ি রয়েছে। আর বাড়িগুলো এরকম, কিছু বাঁশের বাড়িও রয়েছে, আর পাকা বাড়িগুলো ওপরে পুরো টিন দেওয়া। এটা এই কারণে হতে পারে যে এদিকে যখন বিশাল হাওয়া হয় তখন অসুবিধা হয় জন্যই হয়তো এরকম টিন দিয়েছে। তবে এই একটা ট্র্যাডিশন দেখতে পাচ্ছি মায়াং গ্রামে, যে দোচালা বাড়ি, সবারই দোচালা বাড়ি, এবং বাড়ির সামনে ছোট্ট ছোট্ট বাগান রয়েছে। প্রত্যেক বাড়িতে ছোট বাগান রয়েছে, এবং প্রত্যেক মানুষই জাদুবিদ্যায় বিশ্বাস করে, এবং তারা বিশ্বাস করে বা তারা মনে করে যে আত্মা রয়েছে, এবং আত্মার থেকে বাঁচার জন্যই তারা তাবিজ কবজ এগুলো নিয়ে থাকেন। তো রাস্তায় যেতে যেতে একটা ঠাকুমার সাথে দেখা হলো। ভালো আছেন? নমস্কার। ভালো আছেন? বাংলা বুঝতে পারছেন তো? বাংলাদেশ না, বাংলাদেশ না, কলকাতা। কলিকাতা। আচ্ছা, আর ঠিক আছে, হাত নামান, আর নোটসে করতে হবে না। আপনাদের গ্রামে ঘুরতে এলাম। আপনাদের গ্রামটা শুনেছি খুব নাম করা এবং খুব ভালো, যে এই জাদুবিদ্যার জন্য গ্রামটা বিখ্যাত, তাই তো? জাদুবিদ্যাটো এই ব্রিজ খান যে আছে, ব্রিজ খানৰ সামনত ইফালে। হ্যাঁ, প্ৰবীণ সুইকিয়া ওনার নাম। প্ৰবীণ শইকীয়া তাতে। হ্যাঁ, ওনার বাড়ি গেছিলাম। হয় নেকি? এবং এই বিষয়ে আপনি কি জানেন কিছু? তেওঁ জানেই। উনি জানেন? জানে। আপনি জানেন কিছু? মই নাজানো বাবা, সেইটো আৰু নাজানাতো না। তুমি না জানো? আচ্ছা আচ্ছা। তো কোনো কাহিনী বা কোনো দেখেছেন কোনোদিন এগুলো করা? তেওঁলোকৰ হ্যাঁ। আহে মানুহ বহুত আহে, কলিকাতাৰ পৰা আহে, মুম্বাইৰ পৰা আহে, বিদেশৰ পৰা বহুত আহে। বিদেশ থেকেও আসে? বহুত আহে মানুহ। আচ্ছা আচ্ছা, আপনাদের গ্রামে আসে এবং ওনার কাছেও আসে? সব আছে। আচ্ছা, আপনি কি দেখেছেন কখনো এগুলো করা? আমার দাদা হয়। আচ্ছা, আপনার দাদা হয়? মোর দাদা হয়। তাহলে আপনি দেখেছেন এই সামনাসামনি করা এগুলো? দেখেছেন? দেখেছি। আচ্ছা, তো কিরকম ভাবে হয় এগুলো? সেইটো আপুনি পাণ তামোল দিব লাগিব, চৌপাৰী একযোৰ, হ্যাঁ পাণ দুটা, হ্যাঁ আৰু অলপ পইচা দিব লাগিব, হ্যাঁ বুজিছা? হ্যাঁ। দি তেওঁক হেৰি কৰিব লাগিব, এই বহীত নাম লিখিব। আচ্ছা, বহীত নাম লিখিব, নাম মতে মাতিব, সেই মতে যাব। আপনার কি হয়েছে, কি হওয়া না, কি লাগে কই দিব। আচ্ছা, পান সুপারি এগুলো লাগবে, টাকা লাগবে, এবং নাম লিখতে হবে, এবং তার কি হয়েছে না হয়েছে এগুলো বললে উনি ঠিক করে দেবেন। তাবিজ কবজ দেন তো উনি? তাবিজ কবজ দেন? আচ্ছা, লোকের ভালো করেন, তাই তো? আচ্ছা, আর যেটা কালো জাদু, বশীকরণ, এগুলো এখন আর হয় না এদিকে? সেইটো কথাটো নাজানো, তেওঁ সুধিলে গম পাব আপনি। আচ্ছা, খুঁজলে সেগুলো পাবো? আচ্ছা, অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ, আমরা তাহলে একটু সামনের দিকে এগোই। আচ্ছা, আমি এই ঠাকুমার কাছ থেকে দুটো একটা কথা শুনলাম, আর একটু সামনের দিকে এগোলে আমরা একজনের বাড়ি পাবো, যার বয়সটা মনে হয় অনেক বেশি, 100 বছরের বেশি বয়সী কেউ বেঁচে আছেন এখানে? আছে। হ্যাঁ আছে। আচ্ছা, বুড়া মানুষ। হ্যাঁ, বুড়া বাড়ি। ওনার ঘর কোথায়? ওই ওনার ঘর এদিকে? হ্যাঁ। আচ্ছা, ব্যাপার হচ্ছে কমিউনিকেশনে একটু অসুবিধা হচ্ছে, এনারা শুধুমাত্র আসামিজ ভাষাই বলতে পারেন, তাই যাই হোক আমরা একটু সামনের দিকে এগোই। এখানকার বাচ্চারা স্কুলে যাচ্ছে খালি পা আর থালা নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে এগোই, দেখি। এটা হচ্ছে মায়াং গ্রামের স্কুল। বাচ্চারা স্কুলে পড়াশোনা করছে, এরকম সবাই নিচে এরকম চট পেতে। আসামের গ্রামের স্কুলগুলো এরকম স্বচ্ছ বিদ্যালয়, প্লাস্টিক মুক্ত বিদ্যালয়,
আর ধপাত মুক্ত বিদ্যালয়। যাই হোক, ওইটা কথাটা আমি বুঝতে পারছি না। দিদিমণি রয়েছেন, ওনাদের পড়াচ্ছেন এবং সবাই বাইরে বসে আছে চট পেতে। পশ্চিমবঙ্গে কিন্তু এরকম দেখা যায় না, এরকম দৃশ্য দেখা যায় না। ওইখানকার বিদ্যালয় যথেষ্ট উন্নত এবং বেঞ্চের ব্যবস্থা প্রত্যেকটা ঘরেই রয়েছে। আসামের এরকম গ্রামে এখনও বাচ্চারা বাড়ি থেকে প্লাস্টিকের চট নিয়ে এসে পেতে বসে তারপর পড়াশোনা করছেন, মানে পড়াশোনা করছে বাচ্চারা। আর সামনে অনেক রাজহাঁস। আমি খুঁজছি তার বাড়িটা যার বয়স 100 বছরেরও বেশি, মানে 100 বছরের বেশি। তার কাছে যাওয়ার একটাই উদ্দেশ্য, যদি কোনো কিছু তার মাধ্যমে জানতে পারা যায় তাহলে আপনারাও সেগুলো জানতে পারবেন। নমস্কার দাদু, ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা, এই দাদুই কিন্তু তিনি যার বয়স 100 বছরেরও বেশি। হ্যাঁ, 100 বছরের বেশি বয়স আপনার? আমার হ্যাঁ, 100 বছর হয়েছে। 100 বছর হয়েছে, সবে 100 বছর হয়েছে। 2 মাস বেশি। 102 বছর, 102 বছর বয়স এই দাদু। নাই, কম আছে 10। আচ্ছা, আপনি এখানে এসে বসেন। আপনি কি ওপরে যাবেন? বসেন, আপনি বসেন। আচ্ছা, আমি আপনি এই যে এই মন্দিরটা রয়েছে, মন্দিরে আপনি আসেন তো? আসেন। এখানে এখনো তন্ত্রমন্ত্র হয়? লগাই দিয়ে আমি এই সিজে বড় হয়ে গেল, আর সেটু কম দেখা পাবো, চোখে কম দেখেন? কম দেখো। আগে এখানে জাদুবিদ্যা হতো? এখন হয় না। আচ্ছা, আপনি বসেন তাহলে। হ্যাঁ, আমি একটুখানি ওপরে মন্দিরটার দিকে যাই। ব্যাপার হচ্ছে, ওনার বয়স হয়ে গেছে। আমি ওনার বাড়ির দিকেই যাচ্ছিলাম, তো ওনাকে রাস্তাতেই পেলাম। ওনার বয়স হয়ে গেছে 102 বছর। আর উনি তো বাংলা বুঝতে পারেন না, হিন্দিও বুঝতে পারেন না, অসমী শুধু বুঝতে পারেন। কিন্তু আমি অসমী জানি না, প্রথম থেকেই বলছি। সেহেতু একটুখানি অসুবিধা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে। তবে আমি যেই মন্দিরটার এখন নিয়ে যাচ্ছি, সেই মন্দিরটা একটা আলাদা কাহিনী রয়েছে। আলাদা কাহিনী বলতে, সেই মন্দিরের পেছনে রয়েছে একটা পর্বত, ওই মায়াং পর্বতের একটা গুহা। ওই দাদুর কাছ থেকেই শোনা, বা দাদুর সঙ্গে যারা রয়েছে ওদের কাছ থেকেই শোনা, এখানে কোনো মেয়েদের যেই প্রতি মাসের যে বিষয়টা, সেই রকম কাপড় চোপড় এখানে ফেলতে আসায় পর্বত তাকে তার ভেতরে টেনে নিয়েছিল। পর্বতের একটা গুহা তাকে তার ভেতরে টেনে নিয়েছিল। তারপরে মোটামুটি অনেক দিনব্যাপী সবাই কীর্তন, পূজা অর্চনা এগুলো করার পর তাকে আবার পর্বতের ভেতর থেকে ফিরিয়ে দিয়েছে। সেই পর্বতের মাঝেই এখন রয়েছি। সেখানে মন্দির স্থাপন করা হয়েছে, সেখানে পূজা অর্চনা হয় এবং মন্দিরের পেছনে পর্বতের নিচে সেই দেবতার বা যাকে পূজা অর্চনা করা হয় পর্বতকে, তাকে প্রসাদও দেওয়া হয়। কী প্রসাদ দেওয়া হয় সেটা খুব ইন্টারেস্টিং, এটা দেখুন, খুব সুন্দর জানতে পারবেন। আমরা চলে এসেছি সেই পাথরের সামনে, তার সামনে টিনের দোচালা করা রয়েছে, এরকম সরু পথ দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, যেই কাহিনীটা এখানে হয়েছে যদি একটুখানি বলো। তো আমরাও ছোট মানুষ, হ্যাঁ, আগে এই পাথরটা তো মাইকি মানুষ তো এমসি হতে হয়। হ্যাঁ, মেয়েদের যে প্রতি মাসে এই চুয়া ভালের কিবা এটা লেঠা লাগে, এই মানুষটাকে এই শিলের মধ্যে থাকে, অটোমেটিক টানি নিয়ে আহি, মানে সেই জিনিসপত্র ফেলতে গেছিল, তাই এই ফাঁকটা টেনে নিয়েছিল অটোমেটিক, মানে পাহাড়ের গুহা তাকে অটোমেটিক টেনে নিয়েছিল। তবে কতদিন পরে বের হয়েছে? আমার মায়াং অঞ্চলের যেগুলা মানুষ আয়া ধূপ ধুনা দিয়া নাম কীর্তন করে সন্তুষ্ট হইয়া পরে ছাইরা দিছে। কতদিন পরে? একদিন পরে ছেড়ে দিয়ে সন্তুষ্ট হয়েছে, ভগবান সন্তুষ্ট হইয়া। আচ্ছা আচ্ছা, ভগবান সন্তুষ্ট হয়ে ছেড়ে দিয়েছে। ভগবান এখানে কোন ভগবান আছে বলেন মনে করেন আপনারা? বাঘের চরিত্র, বাঘর খোঁজ দেখা পাইছে, বাঘ কা যে নিশান है ना, হ্যাঁ হ্যাঁ ওইগুলা। আচ্ছা, বাঘের পায়ের ছাপ। এত বড় বাঘের পায়ের ছাপ কি হয়? কারণ আমি বাঘের পায়ের ছাপের কথা বলছি এইটা, তাই তো? এইটা
আচ্ছা, উপরেও আৰু রয়েছে। কিছু আছিল এই যে মন্দিৰটো বনাওঁতে মাটি দিয়া গৈছে তো তলত গৈছে এইখিনি। হ্যাঁ, তখন সেগুলো হ্যাঁ। নেই আর। এইখানে বাঘের পায়ের ছাপ, মানে বাঘুর দেবতা, সেই দেবতা টেনে নিয়েছিল, সন্তুষ্ট হয়ে আবার ফিরিয়ে দিয়েছে। সেই দেবতাকে কি খাবার দেওয়া হয়, কি পুজোর প্রসাদ দেওয়া হয়, সেটাও আমি আপনাদের দেখাবো এখনই। এই যে দেবতাকে দেওয়া হয় সুপারি, পান, সুতো, আর এখানে 20 টাকার একটা কয়েন দেওয়া রয়েছে, আর তেল, সুপারি, এইটা হচ্ছে ঘন্টা, প্রদীপও রয়েছে একটা। এর মধ্যে দিয়েই টেনে নিয়ে গেছিল সেই মহিলাটাকে, এর মধ্যে দিয়েই সেই মহিলাকে টেনে নিয়ে গেছিল। ভাবুন, ভাবা যায় কি রোমহর্ষক কাহিনী কথা বলছি, এবং সেই জায়গায় উপস্থিত হয়েছি আপনি, মানে আমি, এবং আপনারা দেখুন। ভীষণ একটা রহস্যময় অলৌকিক জায়গায় কিন্তু আমি এখন চলে এসেছি। জায়গাটা দেখুন, একটা ভয় ভয় থমথমে এরকম একটা জায়গা। ওপরে পাখি ডাকছে, আর কি আছে? আর এইখানে পাথরের পাশে এই যে বাঘের থাবা, এই যে দাদাকে আমি নিয়ে এসেছি, আমাদের ঘুরে ঘুরে দাদা দেখাচ্ছে। দাদা, তোমার নাম কি গো? বিনোদ শইকীয়া। বিনোদ সুইকিয়া। আচ্ছা, এটা পুরোপুরি সুইকিয়া পাড়া, তাই তো? আচ্ছা, এই বিনোদ সুইকিয়া, এই দাদা আমাদের পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং বলছে এই এখানকার রোমহর্ষক সমস্ত কাহিনী। কি কাহিনী! আমি এখানে এসে আমারই কেমন একটা লাগছে, আপনারা যদি আসেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এত সমস্ত কিছু তুলে ধরা আপনাদের সামনে, তার একটাই কারণ, যাতে আপনারা দেখতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। মতামত জানাবেন, তাহলে অবশ্যই আরও বেশি আগ্রহ জন্মাবে এই সমস্ত জায়গার ভিডিও করার জন্য। যেই অলৌকিক জায়গায় এখন রয়েছি তার পাশে চারিপাশে প্রকৃতি অসাধারণ সুন্দর, ওপরে পাখি ডাকছে, পাশে ব্রহ্মপুত্র নদী, তার পাশে মায়াং পর্বতের পাহাড়গুলো, আর এই পাশে অলৌকিক দেবতা। এই দেবতা কিন্তু কোনো প্রতিমূর্তি নেই বা চোখে দেখা যায় না, মনে অনুভব করেন। শিব পার্বতী এবং বাঘ, এই দুয়ের পুরো সংমিশ্রণে তারা অনুভব করে এই দেবতার পুজো এখানে করেন। তবে একটা অলৌকিক বিষয়, এখানে 10 টাকার নোট পড়ে রয়েছে, একটা, দুটো, এবং ওখানেও কিছু টাকা পয়সা পড়ে রয়েছে। এছাড়াও এপাশে খুঁজলে আরও অনেক পাওয়া যাবে। এখানে 10 টাকা পড়ে রয়েছে, কিন্তু 10 টাকা কেউ নেবে না, কেউ একটা পয়সাও তুলবে না। তার একটাই কারণ, যদি কোনো ক্ষতি হয়, এখানে পয়সা পড়ে থাকলেও কেউ তোলে না, সবাই দান করে যায়, এখানেই পড়ে থাকে, বা পরে সেটা দান গ্রহণ করে নেন। এই যে পর্বতের যে দেবতা, অদৃশ্য অলৌকিক দেবতা, দান গ্রহণ করে নেন, এইরকমই বিশ্বাস পুরোপুরি মায়াং গ্রামবাসীর। তবে এই পয়সা মায়াংয়ের কোনো গ্রামবাসী স্পর্শ করেন না, তার একটাই মাত্র কারণ এই পয়সা স্পর্শ করলে হয়তো অভিশাপ নেমে আসবে তার প্রতি বা তার পরিবারের প্রতি। ওর জন্য এই পয়সা এরকমভাবেই রেখে দেওয়া হয়। যেমন পড়ে রয়েছে 10 টাকা কিন্তু কম ব্যাপার না। 10 টাকা অনেক, 2-3 টাকা পড়ে থাকলেই লোকে নিয়ে নেয়। 10 টাকা অনেক, 10 টাকাও কেউ ছুটছে না, তার একটাই কারণ। আর এটাও শুনলাম 10 টাকা কিছু পরে আবার দেবতাই গ্রহণ করে নেবে, এখানে পয়সাগুলো আর পড়ে থাকবে না, তাই তো? এই যে কৃষাণু বসে আছে, যে তার পাশে যে দাদা আছে, দাদাও একই রকম বলছে। দাদা যেহেতু মায়াংয়ের অধিবাসী, তার কাছেই শোনা। এই যে টাকাগুলো পড়ে রয়েছে, এই পড়ে থাকা টাকা তো মায়ের কোনো অধিবাসী ধরবে না, স্পর্শ করবে না, ওইভাবেই থেকে যাবে না, ওইভাবে থেকে যাবে। এবং তারা মনে করে হয়তো যে এগুলো বিপদ হতে পারে, এইভাবেই আবার পর্বত নিয়ে নেবে পয়সা। কারণ যদি একই রকম ভাবে হয়, আজ তো 1 বছর না, কয়েকশো বছর ধরে এইটা চলছে, তাহলে 400 বছর, 250 বছর, 400, 450 বছর, 450 বছর ধরে অনেক পয়সা জমা হবে। কিন্তু সেটা না, পাহাড় সেটা গ্রহণ করে, তাই তো? পাহাড়ের দেবতা সেটা গ্রহণ করে। একটা বিশ্বাস, ভক্তি এবং অলৌকিক বিশ্বাস এবং ভক্তির বিষয় এটা। যাই হোক, এখানে বসে থাকলে আর নড়তে ইচ্ছা করবে না, এত শান্ত স্নিগ্ধ পরিবেশ। আমরা এইবার সামনের দিকে এগিয়ে যাব। মন্দিরটা ছেড়ে এখন আবার সামনের দিকে এগোচ্ছি। তবে যে তথ্য আরও জানতে পারলাম ওই দাদার কাছ থেকে, দাদা তো অসমীয়া ভাষায় বলছে, সেগুলো বুঝতে একটু দেরি হচ্ছে।
যে এই পুরো জায়গায় যে গুহার মধ্যে যে পাথরের ফাঁক সেই মহিলাকে টেনে নিয়ে গেছিল, সেই পাথরের ফাঁক ঠিক টেনে নিয়ে গেছিলো আজ থেকে প্রায় 100 বছর আগে। এবং প্রায় তার আগে পর্যন্ত 12টার সময়, শনি মঙ্গলবার 12টার সময় ঠিক এই পাহাড়ের গুহার মধ্যে ঘন্টা বেজে উঠত। ঘন্টার কেউ দেখতে পেত না ঘন্টাটা কোথায় রয়েছে, কিন্তু ঘন্টার আওয়াজ সবাই শুনতে পেত শনিবার এবং মঙ্গলবার দুপুর 12টার সময় পাহাড়ের গুহার ভেতর থেকে সেই একই সময় ঘন্টা বাজত। একটা অলৌকিক ব্যাপার। সত্যি মায়ার দেশ মায়াং, বা কালো জাদুর দেশ মায়াং আমরা বলি, কিন্তু মায়াংয়ের গ্রাম আমরা ঘুরে দেখছি। গ্রাম ঘুরে ঘুরে তার যে বিভিন্ন কিংবদন্তি রয়েছে, গল্প রয়েছে, গাথা রয়েছে, গৌরবের ইতিহাস রয়েছে এবং অলৌকিক কাহিনী রয়েছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। মায়াংয়ের ভিডিও আপনারা অনেকে দেখেছেন, অনেক দেখেছেন, তবে এইরকমভাবে মায়াং এই গ্রাম পুরো এক্সপ্লোর হয়তো আছে কিনা আমি জানি না। শুধু দেখেছেন ওই জাদুবিদ্যা এগুলো, কিন্তু মায়াংয়ের পুরো মায়াং গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে এরকম অলৌকিক অনেক কাহিনী এবং অলৌকিক অনেক বিষয়, যেগুলো আপনারা যদি এখানে না আসেন বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু যা এখানে এসে শুনছি তা বিশ্বাস না করে আমার এখন কিচ্ছু করার নেই। আপনাদের হয়তো একই অবস্থা। যাই হোক, আমরা এবার এখান থেকে বেরিয়ে গ্রামের পথ ধরে সামনের দিকে যাই। আমরা এখন একটা নরসিংহ মন্দিরের দিকে যাচ্ছি এই ভাইয়ের সাথে। তোমার নাম কি ভাই? অবিনাশ শইকিয়া। অবিনাশ শইকিয়া। অবিনাশ শইকিয়া। তো পড়াশোনা করো না হয়ে গেছে? সরি আমি পড়াশোনা করো। কোন ক্লাস? 12 এবার পরীক্ষা দেবে তাই তো? हाँ আচ্ছা अभी नहीं होगा एग्जाम बाद में होगा, আচ্ছা। 9 महीने के बाद होगा। তো এই ভাইয়ের সাথে আমরা যাচ্ছি সামনে নরসিংহ মন্দিরে। যে মন্দিরটা একটু আগে দেখালাম, সেই মন্দিরে যে ওই ঘন্টা বাজতো, ওর সঙ্গে ঠিক দিন 12টায় ঘন্টা বাজতো, দুপুর 12টায়। আর রাত 12টায় নাকি ওই মন্দির থেকে সামনে একটা নরসিংহ মন্দির আছে, ওখানে পায়রা উড়ে যেত এবং ঘোড়া চলতো। এই যে বিশ্বাস, এই যে কাহিনী, এটাও এখান থেকেই শোনা। তো সেই নরসিংহ মন্দিরের দিকেই এখন আমরা যাচ্ছি। এত সুন্দর একটা কাহিনী বা এত সুন্দর একটা কাহিনী বা এত অলৌকিক একটা কাহিনী ওই মন্দিরে না গেলে তো হবেই না। ওই জন্য আমরা এখন যাচ্ছি নরসিংহ মন্দিরের দিকে। রাস্তা দিয়ে আমাদের প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে আমরা সেই মন্দিরের দিকে পৌঁছাবো। আমরা যেতে যেতেই দেখলাম গাছে লেখা আছে শ্রী শ্রী নরসিংহ মন্দিরের সংরক্ষিত এলাকা। মন্দির পরিচালনা কমিটির এলাকা এটা, পুরো নরসিংহ মন্দিরের এটা। আর সামনে এরকম বোর্ডও দেওয়া আছে নরসিংহ মন্দির অ্যাহেড, মানে সামনেই নরসিংহ মন্দির। আর পাশেই ব্রহ্মপুত্র নদী। এখানকার পরিবেশ, প্রকৃতি অসাধারণ সুন্দর, পুরো সবুজে ঘেরা বা সবুজে মোড়া প্রকৃতি বলা যায়। পুরো পাহাড়ের কোল দিয়ে, পাহাড়টা ওইরকমভাবে ঘুরে গেল ওদিকে, এরকমভাবে আমরা পাহাড়ের সমান এপাশ দিয়ে চলে আসতাম। এতক্ষণ হাঁটছিলাম পুরো পাহাড়ের গা দিয়ে, এটা পাহাড়ের গা ছেড়ে আরেকটু গেলাম, আবার সেই পাহাড়ের গায়ে চলে আসছি। মানে এক পাহাড়ের একটা জায়গা থেকে আরেকটা জায়গা। ওইখান থেকে এই পর্যন্ত রাত 12টায় ঘোড়া চলাচল করতো এবং কবুতর পায়রা উঠতো। সেই নরসিংহ মন্দিরেই এখন চলে এসেছি। তো মায়াংয়ের এখানে কিন্তু গন্ডা রাখা রয়েছে, কাজিরাঙ্গার যে গন্ডা সেটা এখানে রাখা রয়েছে। কাজিরাঙ্গা অবশ্য অনেক দূরে। আর এর উপরে রয়েছে চাণক্য পিকনিক স্পট। চাণক্য পিকনিক স্পট বলতে একটা মানে একটা স্পট যেখানে পিকনিক করা হয় মায়াংয়ের এখানে এসে। আর এখানে হচ্ছে হিলইকুণ্ড। হিলইকুণ্ডা মানে এই গ্রামটার নাম হচ্ছে হিলইকুণ্ডা। মায়াং গ্রামের মধ্যেই রয়েছে, কিন্তু এই এলাকাটার নাম হচ্ছে হিলইকুণ্ডা এলাকা। আর নরসিংহ মন্দির লই মানে হচ্ছে লেন, নিচ দিয়ে চলে গেছে নরসিংহ মন্দিরের রাস্তা। বেশ একটা অন্যরকম ফিলিং হচ্ছে, একটা মায়া বা মায়াবী অনুভূতি বা ফিলিংস। আমরা যে নরসিংহ মন্দিরের দিকে যাচ্ছি, এই মন্দিরের এখানে যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের মানে পুরো রেঞ্জটাই হচ্ছে মায়াং পাহাড়। মায়াং পাহাড়ে এইখানে ট্রেক হয়। ট্রেক বলতে ট্রেকিং করা যায় এখানে। এখানে লেখাই আছে হিলইকুণ্ডা। এই পাহাড়ের এই অংশটার নাম হচ্ছে হিলইকুণ্ডা। হিলইকুণ্ডা পর্বতরা অভয়ারণ্য। এখানে ওপরে লেখা আছে ট্রেকিং হিলইকুণ্ডা।
মানে এটা হিলইকুন্দা পর্বত অভয়ারণ্যের মধ্যে পড়ে এবং এখানে ট্রেকিং করে ওঠাও যায়। ট্রেকিং করে ওঠা যায়, তবে ট্রেকিং শু এসছিলাম সেটা রয়েছে গুয়াহাটিতে, ওটা আর আনা হয়নি। ট্রেকিং করা যাবে কিনা জানি না, তবে যতটুকু সম্ভব আমি উঠছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। আমরা চলে এসেছি নরসিংহ মন্দিরের সামনে। শ্রী শ্রী নরসিংহ মন্দির লেখাই আছে এখানে। একদম ব্রহ্মপুত্র নদীর পাশেই মন্দির, একদম নদীর তীরেই মন্দিরটি অবস্থিত। এবং এখানে নিচে লেখা আছে এসে স্থাপিত 2009, নতুন করে স্থাপন করা হয়েছে, কিন্তু মানে কয়েকশো বছর আগেকার মন্দির। আর তোরণদাতা এই তোরণটা তৈরি করে দিয়েছে ডিম্বেশ্বর ঠাকুরিয়া, কাহিলিপাড়া। আচ্ছা, হয়তো কোনো মনের বাসনা পূর্ণ হয়েছে, তাই নভেম্বরের 2 তারিখে 2009 সালে এই মন্দিরের তোরণটা তৈরি করে দিয়েছেন তিনি। 2009 সালে মন্দিরের তোরণটি তৈরি হয়েছে। বাদবাকি সমস্ত এই মন্দিরটা কয়েকশো বছরের পুরনো মন্দির, সংস্কার হয়েছে বা তোরণ তৈরি হয়েছে, এটা হতে পারে। পুরো ঢালাই রাস্তার উপর দিয়ে এরকম মাটি। আর মন্দিরের সামনে চলে এসেছি আমরা। সিঁড়ি বেয়ে মন্দিরের উপরে উঠতে হবে। এটা মন্দিরের আরেকটা তোরণ, দুই দিকে দুটো সিংহের প্রতিমূর্তি করা রয়েছে। আর এই রকম সিঁড়ি বেয়ে আমাদের মন্দিরের উপরে উঠে যেতে হবে। মন্দিরে ওঠার আগে রয়েছে শিব ঠাকুরের একটা স্থান, আর এইদিকেও রয়েছে মাটির ঘরে একটা ঠাকুর ঘর। এখানে দেবীর ছবি রয়েছে, দেবী দুর্গার পুরো ছবিটা রয়েছে। দুর্গা পুজো যেমন করা হয়, পুরো মাটির এই ঠাকুর ঘরটা। আর আরেকটু ওপরে উঠলে আমরা আদি নরসিংহ দেবের মন্দিরটা যেতে পারবো। এখন অনেকটা উঠতে হবে। মন্দিরে উঠছি আর সেই পাহাড়ের যেই শব্দ আমরা রাস্তার পাশ দিয়ে আসছিলাম শুনতে পাচ্ছিলাম, পোকামাকড়ের শব্দগুলো, সেগুলো এখানে আরও তীব্রভাবে কানে বাজছে। আর একটা বিষয়, পুরো একটা অন্যরকম ফিলিংস বা অন্যরকম অনুভূতি আসছে এখানে এসে। দেখুন কি সুন্দর জায়গা, চারিপাশে সবুজে মোড়া। এদিকে অবশ্য পাহাড়েরই অংশ, পাহাড়ের ওপর যেহেতু মন্দির অবস্থিত। এদিকে পুরোপুরি পাহাড়, আর এখানে ছোট ছোট ঘর রয়েছে। ঘরগুলো কিসের জন্য করা রয়েছে আমি জানি না, হয়তো ফরেস্টের ডিপার্টমেন্টের কোনো ঘর হতে পারে। আর সিঁড়ি দিয়ে উঠে এসেও পুরো পাহাড়ের ওপর দিয়ে যেতে হবে মন্দিরে। মন্দিরের পাশে জবা ফুল গাছ, আর মন্দিরের এপাশ দিয়ে পুরো ব্রহ্মপুত্র নদীর যে বিষয়টা, ব্রহ্মপুত্র নদীটা রয়েছে এদিকে একটা ঢাল বরাবর পুরো। আর এখানে রয়েছে চাপা ফুল গাছ, কলকে ফুল গাছ, আর এই সেই পবিত্র নরসিংহ দেবের মন্দির। পুরোপুরি একদম ব্রহ্মপুত্র নদীর পাশে মন্দিরটি অবস্থিত। हाँ नमस्ते, मैं पश्चिम बंगाल वेस्ट बंगाल से। हाँ हाँ वेस्ट बंगाल से। अंदर जा सकते हैं? আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ভেতরে একটা, উপরে এরকম চূড়া, আর ভেতরে একটা অন্যরকম শান্তি এবং অন্যরকম আবহাওয়া। ওপাশে রয়েছে ব্রহ্মার
পুরো পাথরের ওপর খোদাই করা এবং চিত্র অঙ্কন করা। আর এখানে রয়েছে বিষ্ণু দেবের ছবি, এর কাছে মহেশ্বরের ছবি। ছবি না, এটা ঠিক পুরো একটা পাথরের ওপরে 3টে মূর্তি খোদাই করে নির্মাণ করা এবং তার উপর রং করা। এটাই কি নরসিংহদেবের মন্দির? এটা নরসিংহদেবের মন্দির, আর এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই দেবতাদের মন্দির। আপনি এখানেই পুজো করেন? এখানেই থাকেন একা নিচে, আর এখানে পুজো করেন? এখানে পুরো এরকম শান্ত জায়গা? হ্যাঁ, শান্ত তো হবে। আপনার এখানেই বাড়ি? না, কোথায় বাড়ি? বাংলার কিনারে। বাংলার কিনারে, আচ্ছা। এখানে যে এই যে মায়াং, কালো জাদুর দেশ বলা হয় মায়াংকে, এগুলো দেখেছেন কখনো? कहाँ देखेगा अभी, कौन देखेगा जादू? এখন দেখা যায় না, আগে দেখা যেত। आगे तो क्या जाने, सुनने वाला बात। আপনি দেখেছেন? हम भी नहीं देखा। আচ্ছা, তবে এটা কিছু জন বলছিল ওখানে দেখেছে। একজন মানুষ রয়েছে যার 102 বছর বয়স, উনি বলছেন যে এটাও হতো। ये हिलिखंडा वो मायांग कोई हो सकता है। আচ্ছা আচ্ছা, এটা হেলিকোন্দা, মানে মায়াং থেকে একটু দূরে। वो पहाड़ बगल में है ना। হ্যাঁ, ওইদিকে মায়াং। इस तरफ पहाड़ में सर के आया वो मायांग। अच्छा, बुरा मायांग, राजा मायांग, 2 मायांग है। बुरा मायांग, राजा मायांग। ठीक है, आते हैं। नमस्ते। আর এইদিকে রয়েছে নরসিংহদেবের মন্দির। ওইটা মন্দিরটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবের মন্দির, আর নরসিংহদেবের মন্দির হচ্ছে এইখানে। এই মন্দির থেকেই সেই পায়রা উড়ে যেত এবং ঘোড়া চলতো রাত 12টায়। ব্রহ্মপুত্র নদীর পাশে, একদম নদীর পাশের এই জায়গা। এবং দেখুন মন্দিরের ভেতর কি ঢোকা যাবে এখন? আমি নরসিংহদেবের মূর্তি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুরোপুরি পাথর দ্বারা নির্মিত মূর্তি, পুরোপুরি পাথর দ্বারা নির্মিত মূর্তি, এবং এখানে পুজো প্রতিনিয়ত হয়, যার প্রমাণ তাজা ফুলগুলো। কাঠের একটা প্রদীপ দানি রয়েছে, আর এরকম মন্দির। নিচ থেকে উপরে হেঁটে আস্তে আস্তে অনেকটা হাঁপিয়েও গেছি, তবে নরসিংহদেবের দর্শনে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দর্শনে সেই হাঁপার যেই যে কষ্টটা, সেই কষ্ট এক নিমেষেই লাঘব হয়ে গেল। আশা করি আপনাদের দেখে এটা ভালো লাগছে যে এত সুন্দর জায়গা এবং এত সুন্দর মন্দির। তো আমরা এইবার মন্দির থেকে নিচের দিকে নামবো। তবে ওপর থেকে মন্দিরটা দেখে আবার যখন এদিকে আসছি, আমি তখন বলছিলাম এই ঘরগুলো কেন বানানো রয়েছে। এগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের না, এগুলো ধ্যান করার জায়গা। দূর দূরান্ত থেকে যে সমস্ত সাধুরা আসে, তারা যদি ধ্যান করতে চায়, আমি পূজারীর সঙ্গে কথা বলেই জানতে পারলাম, তারা যদি ধ্যান করতে চান তাহলে এই ঘরগুলোয় তারা ধ্যান করেন। পুরোপুরি নিরিবিলি জায়গা। ঘরগুলোয় যাওয়ার কিন্তু কোনো রাস্তা এদিকে নেই। কিভাবে সেই ঘরে যাবে এখন আমি তো বলতে পারছি না, হয়তো যাবে কোনো একটা উপায়, তখন হয়তো কোনো কাঠ বা কোনো দড়ির সাহায্যে যাবে, কিন্তু ওইখানে বসেই ধ্যান করবে। ঘরগুলো ওর জন্য পাহাড় থেকে অনেকটা দূরে দূরে রয়েছে, মানে এই অংশ পাহাড়ের যে ঢাল থেকে বেশ দূরে দূরে রয়েছে। এই হচ্ছে ব্যাপার, এই ঘরগুলো এর জন্যই নির্মাণ করা হয়েছে। আর এখানে একটা জলের উপরে জলের ট্যাঙ্কি রয়েছে, এখান থেকে মন্দিরে জল সরবরাহ হয়, খোলা। এই ট্যাঙ্কিটায় জলও রয়েছে, এই ট্যাঙ্কি থেকেই মন্দিরে জল সরবরাহ হয়। আর এই পাশেও রয়েছে একটা জলের জায়গা। যাই হোক, ওপর থেকে নিচের দৃশ্যটা আমি যাওয়ার সময় আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন। আমাদের পুরো মায়াং গ্রামটা ঘুরছি আমরা, পুরো মায়াং গ্রাম ঘুরে ওই পাশে মায়াং গ্রামটা শেষ। এখানে পুরো মায়াং পর্বত রেঞ্জের মধ্যেই পড়ে এই গ্রামটা, হারিকুন্দা। এই গ্রামটা এখন ঘুরছি। তো এইভাবেই
সিঁড়ি বেয়ে বেয়ে আমরা নিচের দিকে যাব, নিচে গিয়ে আবার পুরো মায়াং শহরে যাব। তো গ্রামে ঘুরতে ঘুরতে একটা দাদুর সঙ্গে দেখা হয়েছে। দাদু করে সঙ্গে আমি জাদু সম্পর্কে কিছু, নমস্কার, ভালো আছেন? আছি। আচ্ছা, আপনাদের গ্রামে আসলাম বেসিক্যালি ওই জাদু সম্পর্কে যদি কিছু বলেন। আচ্ছা, বলেন একটু জাদু সম্পর্কে। জাদু কিরকম হতো? সম্পর্কে আগতে আছিল মায়াঙে। হ্যাঁ আগে মায়াং, এইটো মায়াং হয়। হ্যাঁ, আগতে মায়াঙত আছিল। আচ্ছা, এতিয়া কিছু কিছু মানুহে জানে, এখনো জানে? এখনো জানে। আচ্ছা, এখন মানুহ আছে জানেই, বহুত মানুহে জানে। মানে কিরকম ধরনের অসুবিধা ঠিক করে দিতে পারে তারা? যারা কিবা ঝগড়া লাগিছে, হ্যাঁ, তে তারা মিল কৰি দিব পাৰে। মিল করে দিতে পারে। যারা ধর गाँव में किबा शरीर में किबा दूसरा बेमार हो गया, আচ্ছা আচ্ছা, এইটো আচ্ছা করে দিব পারে। আচ্ছা, আচ্ছা করে দিতে পারে। হ্যাঁ, আচ্ছাই করে, মানে খারাপ কিছু করে না। খারাপ কিছু করে না, বা খারাপ কিছু না করাই ভালো। খারাপ ইহঁতে নাই। আর এমনি শরীর টরীর খারাপ, হ্যাঁ, শরীর খারাপ হলে যে বিমার হতে শরীর খারাপ হলে পারে পারে ঠিক করে দিতে। পারে, ঠিক করে দেয় কিছু কিছু বেমাৰত। কোনো কোনো মানুহে জানে। তাহলে কিভাবে ঠিক করে তারা? এইটো অসমীয়া ঔষধ আছে, আছামিজ ঔষধ, হুম, জংঘলীয়া ঔষধ। জঙ্গলের শিকড় আছে। শিকড়ে এইটো ঔষধে সেইটো খাব লাগিব। ওই শিকড়গুলো খেতে হয়। হ্যাঁ, আচ্ছা, আর এছাড়াও কোনো ইয়ে করে না, যেমন ধরেন ওই মন্ত্রতন্ত্র পড়া? মন্ত্রতন্ত্র করে কিছু মানুহ হুম, আছে, মন্ত্রতন্ত্র হুম, কত মানুষ আছে মন্ত্রতন্ত্র করেন তারা? করে, আচ্ছা, মন্ত্রতন্ত্র করে। আগতে তো বহুত আছিল, আজিকালি কমি গেছি। এখন কমে গেছে। আর এখনকার ইয়ং জেনারেশন কি এগুলো করতে চায়? হ্যাঁ, এখনকার ছেলেপেলে, ছোট ছেলেপেলে কি এই দিকে আগ্রহী তারা? মানে এগুলো করতে চায়, জাদুবিদ্যা শিখতে চায় তারা? ইহামে হ্যাঁ? আহি হ্যাঁ, আহে কত কত মানুষ, মানে অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের সমস্যা নিয়ে। সমস্যা লইয়া আহে, দূৰৰ পৰা আহে সমস্যা লইয়া আহে। কি সমস্যা তাৰে ভিতরে আমি নাজানি। হ্যাঁ, আরেকটা বিষয় যে আগে শুনতাম জাদুর মাধ্যমে নাকি কাউকে মানুষকে পশু বানিয়ে দিতে পারবে, এরকম কি পারতো? হ্যাঁ, আগে পাৰিছিল বোলা, আমার বাবাহঁতে বোলা। আচ্ছা, আপনার বাবার কাছে কি শুনেছেন? হ্যাঁ, বাবাহঁতে বলছিল মানুহকে পশু বনাই দেতা। কি বানিয়ে দিয়েছিল? ওই যে আমি এইটো বাঘ বুলি কওঁ, বাঘ। হ্যাঁ, শুকর। আচ্ছা, এয়া বলে এগুলো বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, এগুলো বানিয়ে দিয়েছিল, বনাই দিছিল। মানে মানুষকে এরকম পশু বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, পশু বনাই দিছিল। তারপর পশু থেকে আবার মানুষ হয়েছে। আকৌ মানুষ বনাই দে। এখন আর ওগুলো করা হয় না। এখন তো করে বা আমি দেখা নাই। এই ধরেন আমরা ঘুরতে এসেছি, আমাদের যদি পশু বানিয়ে দিত তাহলে তো অসুবিধা হতো, যদি এখনো থাকতো। নাই, এইসব মানুষ নাই। এইসব মানুষ এখন আর নাই না। আর যা করেন এখন পর্যন্ত সেগুলো হচ্ছে শুধুমাত্র ভালোর জন্যই করেন। ভালোর জন্যই করে, যি করে হ্যাঁ এখন ভালোর জন্য করব। আজিকালি তার মানে খারাপ কেউ করে না। যদি খারাপ করার জন্য কেউ আসে, খারাপ করা আদমি নাই, খতমে হয়ে গিয়া। ওই খারাপ করার জন্য কি আরো বেশি শক্তি প্রয়োজন? হ্যাঁ, আর আমি শুনেছি যে আপনাদের এই যে এখানে মায়াঙে জাদুবিদ্যা শুরু হয়েছিল নাকি অনেক দিন আগে থেকে, দুজন মায়াংবাসীর, এরকম কোনো কাহিনী জানেন কিভাবে জাদুবিদ্যা শুরু হলো এখানে? সেইটো তো আমি নাজানো। আচ্ছা আচ্ছা, সেইটো আমি নাজানো কিভাবে শুরু হলো মায়াঙে। আমি তো বহুত ছোট মানুষ। আর আমরা মানে এমনি জেনে এসেছি, পড়ে এসেছি, তাই আমরা বলতে পারছি। ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে। মায়াং গ্রামে যদি কেউ আসেন তাহলে থাকার ব্যবস্থা রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে যেহেতু লোক আসে, আমেরিকা, লন্ডন, ওইদিকে নেদারল্যান্ড, আফ্রিকা, প্রচুর দূর দূরান্ত থেকে এখানে লোক আসেন। তাই এখানে এসে যাতে থাকার অসুবিধা না হয় তার জন্য থাকার ঘর রয়েছে, এবং থাকার ঘরের রেটটাও যথেষ্ট হাই। আর থাকার ঘর কিন্তু পুরোপুরি বেড়া দিয়ে তৈরি। এখানে এই যে একটা রয়েছে, এটা কিন্তু থাকার ঘর না, থাকার ঘরটার সামনে আমি দেখাচ্ছি। ওইখানে একটা রয়েছে, একটা, দুটো, তিনটে। এটা একটু ভালো রয়েছে, পুরোপুরি এরকম বেড়া দিয়ে তৈরি।
আর পুরো পাহাড়, মায়াং পাহাড়ের পাদদেশে এরকম থাকা যায়। খাবার দাবার বাদে মোটামুটি 1200 টাকা করে নেন এনারা এখানে থাকতে। আর এই হচ্ছে পুরো জায়গা, যেই দাদুর সাথে কথা বলছিলাম সেই দাদুরই জায়গা এটা, এখানে থাকা যায় এসে। তো এই মায়াং গ্রামে কেন জাদুবিদ্যা তৈরি হলো বা সৃষ্টি হলো, মায়াং বাদে অন্য কোনো গ্রাম নয় কেন, শুধু মায়াং গ্রামেই কেন এত জাদু তৈরি হলো বা জাদুবিদ্যার জন্ম এখানে হলো, সেই নিয়ে একটা কাহিনী রয়েছে। আমি পড়েই বলছি আপনাদের এবং বিভিন্ন মানুষের কাছ থেকে জেনে যে প্রাচীনকালে বলতে সেই সত্যযুগের কথা, দুজন মানুষ ছিলেন, দুই ভাই ছিল। সেই দুই ভাই হচ্ছে মায়াং যে মিউজিয়াম রয়েছে সেখানেও রয়েছে, যে সেই দুই ভাই সরাসরি দেবরাজ ইন্দ্রের সাথে তাদের পরিচয় ছিল। তারা মোটামুটি বছরের একটা সময় দেবরাজ ইন্দ্রের কাছে যেতেন এবং সেই জাদুবিদ্যা রপ্ত করে আনতেন এবং আসার পথে সবাইকে বলে যেতেন সবাই যেন ঘরে থাকে, কেউ বাড়ির বাইরে না বেরোয়। যদি আসার সময় দুজন ভাইয়ের দুটো তরবারি ছিল, আসার সময় যদি কারোর মানে ওদের সামনে কেউ পড়ে যেত তাহলে তাকে কেটে তার রক্ত খেয়ে নিত বা পান করত। যদি কেউ না পড়তো তাহলে কলা গাছ কেটে কলা গাছের যে রস সেটা পান করত। এই হচ্ছে প্রথা। পান করা মানেই তাদের কাছে সেই শক্তি সংরক্ষিত থাকা, আর যদি না করতে পারে পান তাহলে সেই শক্তি তাদের হারিয়ে যাবে। এই হচ্ছে কাহিনী, সেই প্রাচীনকালের কাহিনী এটাই। এই মায়াং গ্রামে দুই ভাই জাদুবিদ্যার প্রথম সূচনা করেছিলেন। এখনও সেই সূত্র ধরে মায়াং গ্রামে কালো জাদুর অস্তিত্ব এখনও বিদ্যমান, এখনও রয়েছে। এখনও সেই একটা মায়াবী পরিবেশ, একটা মায়া ভরা জীবন এই মায়াং গ্রামের এই মানুষগুলোর মধ্যে এখনও রয়েছে। আমরা ঘুরে ঘুরে পরিবেশটা দেখি আর একটু সামনের দিকে এগোই। এই কালো জাদুর দেশ মায়াং বা কালো জাদুর শহর মায়াং থেকে এখন বেরিয়ে সোজা যাব আমরা গুয়াহাটির দিকে। তো পুরো মায়াংয়ের গ্রামটা এবং তার যে বিশেষত্বটা সম্পূর্ণ তুলে ধরলাম আপনাদের সামনে। কেমন হয়েছে বা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এটা আমার ভীষণ দরকার। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।